আমরা সি প্লাস প্লাস শুরু করার পূর্বে প্রথমেই আমরা জানি সি প্লাস প্লাসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা জানার পূর্বে আমরা জানি যে প্রোগ্রামিং জিনিসটা কি, প্রোগ্রাম কাকে বলে। তো প্রোগ্রামের ডেফিনেশনটা হচ্ছে প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, অনেকগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি হচ্ছে এক একটা প্রোগ্রাম। ঠিক আছে, আর সফটওয়্যার হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি। তাহলে সফটওয়্যারের ডেফিনেশন আমরা কি বলবো? সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রামস। ঠিক আছে, যেমন কম্পিউটার একা কি কোনো কাজ করতে পারে না, তাকে কি করতে হয়? ইনস্ট্রাকশন দিতে হয়। যেমন আমি এখানে কার্সর রেখে সেভ বাটনে ক্লিক করার ফলে কি হচ্ছে? সেভ হচ্ছে। তাহলে এটা কি কম্পিউটার নিজে নিজে বুঝতে পারে সব কিছু? সব কিছু তাকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে যে কোনটার পর কোনটা হবে, প্রত্যেকটা আইটেম এখানে তাকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। এখন এই যে কোনো নির্দিষ্ট একটা কাজ পারফর্ম করার জন্য যে ইনস্ট্রাকশনগুলো, এই ইনস্ট্রাকশনগুলোর সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। আর এই প্রোগ্রামগুলোর সমষ্টিকে বলা হচ্ছে সফটওয়্যার। যেমন আমি যদি এখানে এমএস ওয়ার্ড এইটা হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যার কথা চিন্তা করি, তাহলে এই অফিস বাটনে যাওয়ার পর ওপেনে ক্লিক করলে আমি কোনো ডকুমেন্টকে ওপেন করতে পারতেছি, তাহলে এইটা একটা প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটা তৈরি করার জন্য কিভাবে ওপেন হবে, যে এখানে ক্লিক করব, ওপেন করব, কোন ফাইলটা আমি ওপেন করতে চাই সেটা সিলেক্ট করে ওপেন করব। তো প্রত্যেকটা এই আমার আমার এখানে মূল কাজটা কি? নির্দিষ্ট একটা ডকুমেন্টকে ওপেন করা, তাই তো? তাহলে আমার কাজ হচ্ছে নির্দিষ্ট একটা ডকুমেন্টকে ওপেন করা, এবং তার জন্য আমরা ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পর ফাইলটাকে সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করবো, তারপর ওপেন হবে। এই যে সর্বোপরি টোটাল কাজটা ওপেন হওয়ার যে ফাংশনটা, এই ফাংশনটা পারফর্ম হওয়ার জন্য কি করতে হচ্ছে? কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। তো এই টোটাল ইনস্ট্রাকশনের সমন্বয়ে আমার গঠিত হচ্ছে ওপেনের জন্য একটা প্রোগ্রাম। তো এরকমভাবে আমার সেভের জন্য একটা প্রোগ্রাম আছে, সেভ এসের জন্য একটা প্রোগ্রাম আছে, প্রিন্টের জন্য একটা প্রোগ্রাম আছে, তাই না? কপির জন্য একটা প্রোগ্রাম আছে, পেস্টের জন্য একটা প্রোগ্রাম আছে, ছবি ইনসার্ট করার জন্য বা টেবিল ইনসার্ট করার জন্য একটা প্রোগ্রাম আছে। তো এরকম খণ্ড খণ্ড অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি হচ্ছে আমার এই টোটাল সফটওয়্যার। ক্লিয়ার? তাহলে এক কথা আমরা বলবো, এ প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস অ্যান্ড এ সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রামস। ক্লিয়ার? এখন এই যে সফটওয়্যার তৈরি করার জন্য যে আমরা প্রোগ্রামগুলো তৈরি করব, এই প্রোগ্রামগুলো তৈরি করার জন্য অবশ্যই আমার একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আমরা সাপোজ আমাদের রিয়েল লাইফে যদি কোনো বই লিখতে চাই বা কোনো চিঠি লিখতে চাই, কোনো অ্যাপ্লিকেশন লিখতে চাই, হোয়াট এভার, আমাদের কি করতে হয়? যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, বাংলা অথবা ইংরেজি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমাদের প্রয়োজনীয় ইনস্ট্রাকশনগুলো লিখতে হয়। তো ঠিক তেমনি আমরা যদি কম্পিউটারে ইনস্ট্রাকশনগুলো লিখতে চাই এবং সেই ইনস্ট্রাকশনের সামনে কম্পিউটারের জন্য কোনো প্রোগ্রাম তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ফলো করতে হয়। ঠিক আছে, অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ লাগবে সেই প্রোগ্রামটা তৈরি করার জন্য, সেই প্রোগ্রামটা লেখার জন্য, এবং সেই ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা কি বলবো? এ প্রোগ্রামিং language is a special type of language used to write computer
প্রোগ্রাম। অর্থাৎ কম্পিউটারে কোনো প্রোগ্রাম যদি আমরা রাইট করতে চাই সেক্ষেত্রে যে স্পেশাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, such as C, C++, Java, ভিজুয়াল বেসিক, ভিবি মানে হচ্ছে ভিজুয়াল বেসিক, ভিবি .NET, ভিজুয়াল বেসিক .NET। এই প্রতিটা হচ্ছে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা কম্পিউটারের প্রোগ্রামগুলো রাইট করে থাকি। ঠিক আছে? এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কম্পিউটারের জন্য যে প্রোগ্রামগুলো তৈরি করব সেই প্রোগ্রামগুলোর সমষ্টি হচ্ছে একটা সফটওয়্যার। এখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কয়েকটা ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি সেটা আমরা একটু জানি। Structured programming. The program is represented as a logical structure. তো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামগুলো লজিকের স্ট্রাকচারে ডিসপ্লে করে। আমরা গুগলে গিয়ে সার্চ দিই স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাহলে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ইনফরমেশন পাবো। এখানে বলতেছি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং সামটাইমস নোন এজ মডিউলার প্রোগ্রামিং। স্ট্রাকচার্ড প্রোগ্রামিংকে মাঝে মাঝে মডিউলার প্রোগ্রামিংও বলা হয়ে থাকে। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ইজ এ সাবসেট অফ প্রসিডিউরাল প্রোগ্রামিং। তো স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের একটা সাবসেট that enforces a logical structure on the program being written to make it more efficient and easier to understand and modify. Certain languages such as ADA, Pascal and DBase are designed with features that encourage or enforce a logical programming structure. দেখো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে large programs are divided into smaller self-contained program segment known as function। এই কথাটাকে আমরা খুঁজতেছিলাম।
যে বড় একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করা হয়, বড় একটা প্রোগ্রামকে ছোট ছোট অনেকগুলো ব্লকে বিভক্ত করা হয় এবং প্রত্যেকটা ব্লককে আমরা বলে থাকি এক একটা ফাংশন, প্রত্যেকটা সেগমেন্টকে। ঠিক আছে, এবং এইভাবে এক একটা সেগমেন্ট বলি বা ব্লক বলি, প্রত্যেকটা সেগমেন্ট বা ব্লককে বলা হচ্ছে এক একটা ফাংশন। এভাবে ইন্ডিভিজুয়াল বড় একটা প্রোগ্রামকে ছোট ছোট পার্টে বিভক্ত করে সেই পার্টগুলোকে ফাংশনে রেখে আমরা সেই ফাংশনকে কল করার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো পারফর্ম করতে পারি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? আমাদের টোটাল একটা প্রোগ্রাম, সাপোজ আমার এই সফটওয়্যারটা তৈরি করার জন্য, সাপোজ ওপেনের জন্য আমার একটা প্রোগ্রাম, নিউর জন্য একটা প্রোগ্রাম, তো এই ওপেনের জন্য একটা ফাংশন তৈরি করবো আমরা, এবং সেই ফাংশনের মধ্যে এই ওপেন হওয়ার জন্য যে ইনস্ট্রাকশনগুলো প্রয়োজন সেই ইনস্ট্রাকশনগুলোকে রাখবো এবং সেই ফাংশনকে কল করার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো পারফর্ম করব। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। লার্জ প্রোগ্রামস আর ডিভাইডেড ইনটু স্মলার, তো বড় একটা প্রোগ্রামকে অনেকগুলো ছোট ছোট প্রোগ্রামে ডিভাইড করা হবে এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের প্রত্যেক প্রোগ্রামকে কি বলা হবে, সেগমেন্ট, আর প্রত্যেকটা সেগমেন্টই ফাংশন নামে পরিচিত। Functions are dependent, so reusability is not possible. ফাংশনগুলো ডিপেন্ডেন্ট, একটা ফাংশন আরেকটা ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। আমি ফাংশনটা তৈরি করলাম, বা সেই ফাংশনকে যতক্ষণ পর্যন্ত অন্য একটা ফাংশনের মধ্যে আমি কল না করব ততক্ষণ পর্যন্ত সেই ফাংশনের কাজ প্রকাশিত হবে না। এবং ডেটা অ্যান্ড ফাংশন ডোন্ট টাইট উইথ ইচ আদার। আচ্ছা, স্ট্রাকচার প্রোগ্রামিংটা বুঝতে পারছো? স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি প্রোগ্রামিংয়ে আমরা যখন কাজ করি তখন দেখা যায় যে আমাদের বড় একটা প্রোগ্রামকে অনেকগুলো ছোট ছোট পার্টে বিভক্ত করে, অনেকগুলো সেগমেন্টে বিভক্ত করে আমরা আমাদের কাজগুলো করে থাকি এবং প্রত্যেকটা সেগমেন্টকে আমরা ফাংশন বলে থাকি এবং সেই সেগমেন্ট অর্থাৎ সেই ফাংশনগুলোকে আমরা কল করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাজগুলো পারফর্ম করে থাকি। অর্থাৎ স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বড় বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে বড় একটা প্রোগ্রামটা অনেকগুলো সাব প্রোগ্রামে ডিভাইডেড হবে। ঠিক আছে, এবং সেই সাব প্রোগ্রামগুলো ফাংশন নামে পরিচিত। এই ধরনের সি স্ট্রাকচার প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাসকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা জানবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে। তো অবজেক্ট স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা জানি লার্জ একটা প্রোগ্রামকে স্মলার প্রোগ্রামে কি করা হয়, ডিভাইড করা হয়। আর এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ programs are divided into entity called object. প্রোগ্রামগুলো অনেকগুলো এন্টিটিতে ডিভাইড করা হয়। ঠিক আছে, এখন এন্টিটি বলতে এখানে অবজেক্টকে বোঝাচ্ছে। বুঝতে পারলাম কথা? স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বড় লার্জ একটা প্রোগ্রামকে অনেকগুলো স্মলার প্রোগ্রামে স্মলার সেগমেন্টে ডিভাইড করা হতো এবং সেই সেগমেন্টগুলোকে বলা হচ্ছিল কি, ফাংশন। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ফাংশন একটা প্রোগ্রামকে ডিভাইড করা হবে অনেকগুলো এন্টিটিতে এবং এন্টিটিকে বলা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট এন্টিটি হচ্ছে যার এক্সিস্টেন্স আছে, যার অস্তিত্ব আছে, তাকে বলতেছে আমরা এন্টিটি। আর এখানে এন্টিটিকে বলা হচ্ছে অবজেক্ট। যেমন যেমন আমি যদি বলি অ্যানিমেল, এই অ্যানিমেলে কি কোনো এন্টিটি আছে, পশু? কিন্তু আমি যদি বলি গরু, ছাগল, তাহলে কি গরু একটা অস্তিত্ব আছে, এই গরু হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে, আমি যদি বলি অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের কি কোনো অস্তিত্ব আছে? কিন্তু আমি যদি বলি একমিটি, তাহলে একমিটির কি অস্তিত্ব আছে, তাহলে একমিটিটা হচ্ছে একটা অবজেক্ট। ক্লিয়ার? আর এখানে প্রোগ্রামগুলোকে বিভক্ত করা হচ্ছে অনেকগুলো অবজেক্টে।
ক্লিয়ার? যেমন আমার গরুর জন্য একটা প্রোগ্রাম হইতে পারে, ছাগলের জন্য একটা প্রোগ্রাম হইতে পারে, ঠিক আছে, বা আমাদের একমিটির জন্য একটা প্রোগ্রাম হইতে পারে, স্কোয়ারের জন্য একটা প্রোগ্রাম হইতে পারে। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো কিছু ডেফিনেশন জানি। আচ্ছা, এখানে হোয়াই সি ইজ কল্ড স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, সি কে কেন স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়? স্ট্রাকচার্ড প্রোগ্রামিং সামটাইমস নোন অ্যাজ মডিউলার প্রোগ্রামিং। স্ট্রাকচার্ড প্রোগ্রামিংকে মাঝে মাঝে মডিউলার প্রোগ্রামিংও বলা হয়ে থাকে। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ইজ আ সাবসেট অফ প্রসিডিউরাল programming that enforces a logical structure on the program being written to make it more efficient and easier to understand and modify. তো স্ট্রাকচার প্রোগ্রামিংকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের সাবসেটও বলা হয়, যার ফলে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে লেখা কোনো প্রোগ্রামকে সহজেই আমরা লিখতে পারি এবং এর স্ট্রাকচারগুলো ইজি এবং একে আমরা সহজেই বুঝতে পারি এবং মডিফাই করতে পারি। স্ট্রাকচার প্রোগ্রামিং স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ মিন ডিভাইডিং প্রোগ্রাম ইনটু ব্লকস আর পার্টস। এখানে কি বলতেছে? স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজে তৈরিকৃত প্রোগ্রামকে ডিভাইডিং প্রোগ্রাম ইনটু ব্লক, অর্থাৎ একটা বড় প্রোগ্রামকে অনেকগুলো ব্লক বা পার্টে বিভক্ত করা হচ্ছে, অ্যান্ড এক্সিকিউটিং হোয়ার ওয়ান ব্লক ডিফার্স ফ্রম আদার সো দ্যাট দ্য রিডার ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রোগ্রাম ইজি। এতে কী হবে? রিডার্সরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে, বুঝতে পারবে। অর্থাৎ মূল কথা হচ্ছে আমার একটাই, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা লার্জ প্রোগ্রামকে, একটা বড় প্রোগ্রামকে অনেকগুলো ছোট ছোট সেগমেন্টে বা ছোট ছোট পার্টে বিভক্ত করে আমরা প্রোগ্রামিংয়ের কাজগুলো করে থাকি, এবং এখানে প্রত্যেকটা সেগমেন্টকে বলা হচ্ছে একটা ফাংশন, এবং উক্ত ফাংশনগুলোকে কল করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা পারফর্ম করে থাকি। ঠিক আছে? এখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে আমরা সংক্ষিপ্তভাবে বলে থাকি ওপস, ও ডাবল পিএস। ওতে হচ্ছে অবজেক্ট, পিতে হচ্ছে ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অপস ও ডাবল ওপি হবে। এই ডাবল ওপি, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা ফুল মিনিং। Introduction to Object-Oriented Programming. তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে ডাবল ওপি এর ফুল মিনিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং প্যারাডিম দ্যাট রিপ্রেজেন্টস কনসেপ্টস অ্যাজ অবজেক্টস।
এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে এই প্রোগ্রামকে বলা হচ্ছে একটা প্রোগ্রামিং প্যারাডিম। তো এখানে প্রত্যেকটা প্রোগ্রামকে এক একটা অবজেক্টের কনসেপ্টের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত কী করি, একটা অবজেক্টের উপর ভিত্তি করে, একটা অবজেক্টের উপর বেস করে আমরা আমাদের প্রোগ্রামগুলোকে কনস্ট্রাক্ট করে থাকি, ঠিক আছে, প্রোগ্রামগুলোকে তৈরি করে থাকি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম তৈরি হয় অবজেক্টের উপর ভিত্তি করে। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে যেহেতু আমরা প্রোগ্রামটাকে তৈরি করি, তার জন্য এটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে থাকি। তো এখানে বলতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং প্যারাডিম দ্যাট রিপ্রেজেন্টস কনসেপ্টস অ্যাজ অবজেক্টস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে বলা হচ্ছে প্রোগ্রামিং প্যারাডিম, এবং এখানে যে কনসেপ্টগুলো রিপ্রেজেন্ট করা হয়, প্রত্যেকটা কনসেপ্টকে রিপ্রেজেন্ট করা হয় অবজেক্টের উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং দ্যাট ডেটা ফিল্ডস, এবং সেখানে প্রত্যেকটা অবজেক্টের কী থাকবে, ডেটা ফিল্ড থাকবে। ডেটা ফিল্ড বলতে এখানে অ্যাট্রিবিউটগুলোকে বোঝানো হচ্ছে, অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রসিডিউরস নোন অ্যাজ মেথড। এবং প্রত্যেকটা অবজেক্টের কী থাকবে, তার অ্যাট্রিবিউট থাকবে এবং তার কিছু মেথড থাকবে, তার কিছু ফাংশন থাকবে। অর্থাৎ প্রতিটা ওই অবজেক্টের কী থাকবে, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকবে এবং তার নিজস্ব কিছু কাজ থাকবে, ঠিক আছে। আমরা যদি এখানে একটা এক্সাম্পল করার চিন্তা করি, যেমন চাইল্ড বা আমরা যদি কলেজ নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, ঠিক আছে, সেই অবজেক্টের কী থাকবে, তার কিছু বৈশিষ্ট্য থাকবে কলেজের, যে এখানে পড়াশোনা করানো হয়, এখানে এই তো তার কী কী বৈশিষ্ট্য থাকবে এখানে, যে তার কিছু টিচার থাকবে, কিছু স্টুডেন্ট থাকবে, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, ঠিক আছে। তার নিজস্ব একটা ল্যান্ড থাকবে, এটা তার বৈশিষ্ট্য। কিন্তু কলেজে কী ধরনের কাজগুলো হয়, এখানে পড়াশোনা রিলেটেড কাজগুলো হয়, যেন অনার্সের ডিগ্রি দেওয়া হয়, মাস্টার্সের ডিগ্রি দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলোকে বলা হচ্ছে, একটা অবজেক্টের কাজগুলোকে বলা হচ্ছে তার ফাংশন বা মেথড। আর তার যে বৈশিষ্ট্যগুলো আছে, তার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হচ্ছে অ্যাট্রিবিউট। বুঝতে পারলাম? যেমন আমি যে একটা গাড়ির কথা চিন্তা করি, কার, তাহলে সেই কারের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, কারের কালার থাকতে পারে, কালার তার একটা বৈশিষ্ট্য, তার স্পিডটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, তার 4টা চাকা আছে না 3টা চাকা আছে, সেটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, তার ইঞ্জিন কয়টা, এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু তার কাজটা কি, ট্রাভেল করা, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করা। তাহলে এখানে কারটাকে যে আমি অবজেক্ট হিসেবে ধরি, তাহলে তার কি কিছু বৈশিষ্ট্য পাইলাম এবং তার কিছু ফাংশন পাইলাম, তার কিছু কাজ পাইলাম। তো তার বৈশিষ্ট্যগুলোকে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্সগুলোকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হচ্ছে অ্যাট্রিবিউট, এবং ফাংশনগুলোকে বলা হচ্ছে মেথড। ক্লিয়ার? আর অবজেক্টকে ইনস্ট্যান্সও বলা হয়, ক্লাসের ইনস্ট্যান্সও বলা হয়। আমরা অবজেক্টের ডেফিনেশন বলতে পারি, অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। অর্থাৎ একটা ক্লাসের একটা দৃষ্টান্তকে বলা হচ্ছে একটা অবজেক্ট। যেমন আমি এরকম বলতে পারি, অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। অর্থাৎ একটা ক্লাসের একটা ইনস্ট্যান্সকে বলা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। ইনস্ট্যান্সের বাংলা অর্থ হচ্ছে দৃষ্টান্ত। যেমন আমি যদি অ্যানিমেল নামে একটা ক্লাস তৈরি করি, তার একটা কি দৃষ্টান্ত হবে, তার কি একটা ওই অ্যানিমেলের কি একটা এক্সাম্পল হবে, গরু হইতে পারে, বাঘ হইতে পারে, পাখি হইতে পারে, তাই না? তো প্রত্যেকটা কি তার এক একটা দৃষ্টান্ত। তো
তো এই দৃষ্টান্তকে বলা হচ্ছে ক্লাসের অবজেক্ট। তাহলে এরকম কি অনেক দৃষ্টান্ত থাকতে পারে না? ক্লাসটা কি অ্যানিমেল, তাহলে অ্যানিমেল আমি কাদেরকে বলবো? গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু মিলে হচ্ছে আমার কি অ্যানিমেল। তাহলে প্রত্যেকটা যদি আমার এক একটা অবজেক্ট হয় এবং অ্যানিমেলকে যদি আমি ক্লাস বলি, তাহলে কি আমি ডেফিনেশনটা এটা বলতে পারি না যে এ ক্লাস ইজ এ কালেকশন অফ ওই অবজেক্ট, অনেকগুলো অবজেক্টের সমষ্টি হচ্ছে এক একটা ক্লাস। তো ডেফিনেশনটা আমরা লিখি, এ ক্লাস is a collection or set of collection of objects। অর্থাৎ আমরা বলতে পারি একটা ক্লাসের একটা দৃষ্টান্তকে বলতে পারি আমরা একটা কি অবজেক্ট, এবং এরকম অনেকগুলো দৃষ্টান্ত অর্থাৎ অনেকগুলো অবজেক্টের সমষ্টি হচ্ছে আমার এক একটা ক্লাস। ঠিক আছে, আমি যদি এই টোটাল বাড়িটাকে আমি যদি একটা ক্লাস ধরি, তাহলে এই বাড়িতে আমার ফ্যান আছে, টেবিল আছে, কম্পিউটার আছে, প্রতিটাকে এক একটা অবজেক্ট। অর্থাৎ একটা ক্লাসের একটা পার্টকে বলতেছি আমি এক একটা অবজেক্ট। তো এবং প্রতিটা অবজেক্টে কি থাকে? তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, তার কিছু বৈশিষ্ট্য থাকে, তার কিছু ফিচার থাকে। সেই ফিচার ক্যারেক্টারিস্টিক্সকে আমরা কি বলতেছি? অ্যাট্রিবিউট। এবং প্রত্যেকটা অবজেক্টে তার নিজের কিছু কাজ থাকে, সে কাজগুলোকে বলতেছি, সে ফাংশনগুলোকে বলতেছি আমরা মেথড। ক্লিয়ার? আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বড় ফিচার আমরা স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে দেখছি, সি প্রোগ্রামিংয়ে কি দেখছি, যে লার্জ একটা প্রোগ্রামকে অনেকগুলো স্মলার প্রোগ্রামে ডিভাইড করে, স্মলার প্রোগ্রামকে আমরা ফাংশন বলতে পারি, স্মলার ফাংশনে ডিভাইড করে আমাদের সেই ফাংশনকে পরবর্তীতে কল করে আমরা কি করতেছি? আমাদের কাজটা সমাধান করতেছি, তাই না? কিন্তু তোমার এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বড় ফিচারটা হচ্ছে প্রথমে একটা ক্লাস থাকবে, সেই ক্লাসের মধ্যে আমাদের সেই ক্লাসের প্রয়োজনীয় ফাংশনগুলো থাকবে। ঠিক আছে, এবং সেই ক্লাসের মধ্যে প্রয়োজনীয় ফাংশন, প্রয়োজনীয় ভেরিয়েবলগুলো থাকবে, প্রয়োজনীয় অ্যাট্রিবিউটগুলো থাকবে, এবং পরবর্তীতে আমি সেই অ্যাট্রিবিউটগুলোকে কল করার মাধ্যমে কাজ করব। আর সি প্রোগ্রামিংয়ে অর্থাৎ স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে আমরা কি করে থাকি? আমাদের প্রত্যেকটা ফাংশন ইন্ডিভিজুয়ালি থাকে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি এক একটা ফাংশন আমরা তৈরি করি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা কি করি? একটা ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো ফাংশন তৈরি করি এবং অনেকগুলো অ্যাট্রিবিউট আমরা ডিক্লেয়ার করি, তারপর সেগুলোকে নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, এবং আমরা একটা ক্লাস তৈরি করে পরবর্তীতে আমার অন্যান্য প্রোগ্রামের জন্য যদি সেম ক্লাসটাকে সেম ফিচারগুলোকে যদি আমার আবার কল করার প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে পুনরায় আমার কোডগুলো আর লেখার প্রয়োজন হবে না। আমি কি করতে পারবো? সেই ক্লাসকে কল করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো। তাহলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সুবিধাটা কি? বড় সুবিধাটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা ক্লাসের মধ্যেই আমার প্রয়োজনীয় অ্যাট্রিবিউট এবং প্রয়োজনীয় ফাংশনগুলো ডিক্লেয়ার করা থাকে, এবং পরবর্তীতে এই ফাংশনগুলোকে আমি ব্যবহার করতে পারি। এবং সাপোজ ক্লাস এ নামে একটা ক্লাস আছে, এখন ক্লাস বিতে ক্লাস এর যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেই ইনস্ট্রাকশনগুলো ক্লাস বিতেও আমার প্রয়োজন। তাহলে কি সেম ইনস্ট্রাকশনগুলো আবার ক্লাস বিতে লিখতে হবে না? কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের কিছু ফিচার আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য থাকার কারণে কি করতে পারবো? আমাদের ওই ক্লাস এতে যে ইনস্ট্রাকশনগুলো লেখা ছিল সেই ইনস্ট্রাকশনগুলোকে আমি ইনহেরিট করার মাধ্যমে, ইনহেরিটেন্স নামে একটা ফিচার আছে, এই ফিচারটা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে ক্লাস বিতে আমি ব্যবহার করতে পারবো। কোনো প্রকার সেই কোডগুলোকে পুনরায় না লিখেই আমি ক্লাস এর কোডগুলোতে বিতে অনায়াসে ইউজ করতে পারবো এবং তার রেজাল্ট আমরা ফিল করতে পারবো। ঠিক আছে,
তো এই সুবিধাটা একমাত্র দিচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এর ফলে কি হচ্ছে, রিইউজেবিলিটি বৃদ্ধি পাচ্ছে। রিইউজেবিলিটি মানে কি, আমি একটা ক্লাসে একবার কোড লিখব, ইনস্ট্রাকশনগুলো লিখব, পরবর্তীতে বিভিন্ন ক্লাসে বিভিন্ন প্রোগ্রামে আমি সেই কোডগুলোকে ব্যবহার করব, সেই ক্লাসকে কল করার মাধ্যমে সেই কোডগুলোকে আমরা ব্যবহার করব। তো আমরা একবার তৈরি করে বারবার যে ব্যবহার করতেছি, এই জন্য এইটাকে কি বলা হচ্ছে, রিইউজেবিলিটি, বারবার ব্যবহার করা। এবং এতে কি হচ্ছে, আমাদের আরেকটা সুবিধা হচ্ছে টাইম কনজিউমিং। ঠিক আছে, লেস টাইম কনজিউমিং, আমাদের সময়টা কম লাগতেছে। সাপোজ আমার ক্লাস এর যে কোডগুলো, সেই কোডগুলো যে আমার বিতে আবার প্রয়োজন, সেই সেম কোডগুলোকে আমি যদি আবার বিতেও রাইট করতে চাই, তাহলে কি হবে, আমাদের সময় বেশি লাগবে। সময় বেশি লাগবে, কারণ সেম কোডগুলো লিখতে আবার সময় বেশি লাগতেছে। আবার যদি ক্লাস সি ডি ই এফ এ সেম কোডগুলো লেখার প্রয়োজন হয়, তাহলে কি হচ্ছে, আমাদের সময় বেশি লাগতেছে, সেম কোডগুলো বারবার টাইপ করতে হচ্ছে। কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কী করতে পারি, একটা ক্লাসের মধ্যে আমরা কমন ইনস্ট্রাকশনগুলো লিখে সেই কমন ইনস্ট্রাকশনগুলোকে সেই ক্লাস থেকে ইনহেরিট করার মাধ্যমে আমাদের চাইল্ড ক্লাসগুলোতে অন্যান্য প্রোগ্রামে আমি কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। এতে কি হচ্ছে, আমাদের সেম ইনস্ট্রাকশনগুলোকে বারবার রাইট করতে হচ্ছে না, এবং এতে বারবার রাইট করার যে সময়টুকু লাগতো সেই সময়টুকু আমাদের হ্রাস পাচ্ছে এবং আমাদের কষ্ট কম হচ্ছে। ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করতে হয়, আমাদের সেম কোডগুলো বারবার রাইট করতে হয়। যেমন আমি যদি এখানে চিন্তা করি যে এই অফিস বাটনে গিয়ে সেভে ক্লিক করলে সেভ হচ্ছে, এখানে সেভে ক্লিক করলে সেভ হচ্ছে, আবার কন্ট্রোল এস যদি চাপি কিবোর্ড থেকে তবুও সেভ হচ্ছে এমএস ওয়ার্ডে, তাই না? তাহলে কি কাজ কি সেম হচ্ছে না, সেভ হচ্ছে, কিন্তু কয়টা অপশনে, 3টা প্রোগ্রামে আমাদের সেম ইনস্ট্রাকশনটাই দেওয়ার প্রয়োজন হচ্ছে, তাই না? কিন্তু কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমাদের সুবিধাটা কি, আমি সেভ হওয়ার জন্য যে ইনস্ট্রাকশনগুলো দরকার সেই ইনস্ট্রাকশনগুলো আমি একবার লিখব এবং বারবার এইখানে আমি ব্যবহার করব। এই যে এখানে ক্লিক করলে যে সেভ হবে সেখানে ব্যবহার করব, কন্ট্রোল এস চাপলে সেভ হবে সেখানে ব্যবহার করব। ঠিক আছে, শুধুমাত্র সেই ক্লাসটাকে কল করার মাধ্যমে, ইনহেরিট করার মাধ্যমে আমাদের এই 3টা জায়গায় বারবার সেম কোডগুলো না লিখে আমাদের কাজটা আমরা সমাধান করতে পারি। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বড় ফিচার হচ্ছে এটা রিইউজেবিলিটি, একবার কোডটা লিখে বারবার আমি কোডটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আরেকটা ফিচার হচ্ছে একটা ক্লাস থাকবে এবং সেই ক্লাসের মধ্যে প্রয়োজনীয় অ্যাট্রিবিউটগুলো ডিক্লেয়ার করা থাকবে, তৈরি করা থাকবে, এবং প্রয়োজনীয় ফাংশনগুলো তৈরি করা থাকবে। পরবর্তীতে সেই ফাংশনগুলোকে আমি বিভিন্ন প্রোগ্রামে কল করে করে আমাদের প্রয়োজনীয় কাজটা সমাধান করব। ঠিক আছে, কিন্তু অন্যদিকে স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের কথা যদি চিন্তা করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কী হয়, সবগুলো অ্যাট্রিবিউট এবং ফাংশনগুলো একটা ক্লাসের মধ্যে তৈরি করা থাকে, কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা মেথড বা ফাংশন কি ইন্ডিভিজুয়ালি ডিক্লেয়ার করা থাকে, ইন্ডিভিজুয়ালি তৈরি করা থাকে এবং ইন্ডিভিজুয়ালি তাদেরকে কল করতে হয়। ঠিক আছে, এবং এখানে সমন্বিতভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা ক্লাসের মধ্যে সমস্ত অ্যাট্রিবিউট এবং ফাংশনগুলো থাকে, তার জন্য আমাদের কি হয়, এটা নিয়ে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কাজ করা আমাদের জন্য ইজি হয় এবং এটা স্ট্রাকচার অনেক ইজি। এবং আরেকটা সুবিধাটা হচ্ছে, যদি কোনো প্রকার মডিফাই করার প্রয়োজন হয় আমরা ইজিলি মডিফাই করতে পারি। ঠিক আছে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যে প্রোগ্রামগুলো কনস্ট্রাক্ট করা হয়, প্রত্যেকটা প্রোগ্রাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রোগ্রামগুলো কনসেপ্টটা হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, যেমন আমি একটা ক্লাস তৈরি করতে পারি তোমার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবং সেই অর্গানাইজেশনের মধ্যে কি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থাকতে পারে, একমি থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, বেক্সিঙ্গো থাকতে পারে। ঠিক আছে, এবং প্রত্যেকটা অবজেক্টে কী থাকবে, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকবে এবং তার নিজস্ব কিছু কাজ থাকবে। তার জন্য এখানে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং প্যারাডিম। তো এখানে প্রোগ্রামিং প্যারাডিম মানে কি একটু দেখে নেই। এ প্রোগ্রামিং প্যারাডিম ইজ এ ফান্ডামেন্টাল স্টাইল অফ কম্পিউটার প্রোগ্রামিং। প্রোগ্রামিং কম্পিউটারে যে প্রোগ্রামিংটা আমরা তৈরি করি সেই প্রোগ্রামিংয়ের একটা মৌলিক স্টাইল হচ্ছে প্রোগ্রামিং প্যারাডিম। ঠিক আছে,
আর এই মৌলিক স্টাইলটাই আমরা তৈরি করতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এবং এই প্রোগ্রামিং প্যারাডিমে কি ডিসপ্লে করা হয়, যা রিপ্রেজেন্ট করা হয় সেটা রিপ্রেজেন্ট করা হয় একটা অবজেক্টের কনসেপ্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা যাই কিছু করি না কেন সব কিছু থাকে অবজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, একটা অবজেক্টের উপর ভিত্তি করে, একটা অবজেক্টের কনসেপশনের উপর ভিত্তি করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রোগ্রামটা রাইট করা হয়ে থাকে। আর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করে আমি যখন কোনো প্রোগ্রাম রাইট করব তখন যে ল্যাঙ্গুয়েজ ইউজ করব তখন সেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, সি প্লাস প্লাস, VB.NET ইত্যাদি। ক্লিয়ার? এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আরেকটা ডেফিনেশন দেওয়া আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মডেল অর্গানাইজড অ্যারাউন্ড অবজেক্টস। অর্থাৎ একটা অবজেক্টকে ঘিরে যখন কোনো প্রোগ্রাম লেখা হবে তখন সেটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। আর এই প্রোগ্রাম লেখার একটা অবজেক্টকে ঘিরে প্রোগ্রাম লেখার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর এই ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রসেসে কোনো প্রোগ্রাম যদি আমি লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা যাই কিছু করি না কেন সব কিছুই হচ্ছে একটা অবজেক্টকে ঘিরে। ক্লিয়ার? Object-oriented programming is a programming language model organized around object rather than actions and data rather than logic. আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, প্রোগ্রামগুলো তৈরি করা হয় একটা নির্দিষ্ট অ্যাকশনের উপর ভিত্তি করে ফাংশন তৈরি করা হয়, তাই না? আমার কাজের উপর ভিত্তি করে ফাংশন তৈরি করা হয় এবং এই ক্ষেত্রে আমার কি কাজটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, অ্যাকশনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অবজেক্টকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং সেই অবজেক্টের উপর ভিত্তি করে আমাদের কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রোগ্রামগুলো ডিজাইন করা হয়ে থাকে। বুঝতে পারছি আমার কথা? অর্থাৎ স্ট্রাকচার্ড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মেইন দুটা পার্থক্য হচ্ছে, প্রথম পার্থক্যটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে সমস্ত প্রোগ্রামিং করা হয় একটা অবজেক্টকে ঘিরে, ঠিক আছে, একটা অবজেক্টকে কনসেপশনে রেখে। আর অন্যদিকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা হয়ে থাকে একটা অ্যাকশন বা একটা ফাংশনকে ঘিরে। অর্থাৎ আমি কি কাজ করব, অর্থাৎ আমি যোগের জন্য আমি সাম নামে একটা ফাংশন তৈরি করব। ঠিক আছে, আমি বিয়োগ করব, আমি ওই বিয়োগের জন্য আমি কি করব, সাবট্রাকশন নামে একটা ফাংশন তৈরি করব। আমি ভাগ করব, ডিভিশন নামে একটা ফাংশন তৈরি করব। আমি মাল্টিপ্লিকেশন করতে চলে যাই, তাহলে মাল্টিপ্লিকেশন নামে একটা ফাংশন তৈরি করব। তাহলে এখানে প্রত্যেকটা ফাংশন তৈরি করা হচ্ছে কিসের উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে। ঠিক আছে, অর্থাৎ স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে প্রতিটা কাজের উপর ভিত্তি করে কাজকে কনসেপশনে রেখে বিভিন্ন ফাংশন মেথডগুলো তৈরি করা হয়ে থাকে এবং এখানে বড় একটা প্রোগ্রামকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে বিভক্ত করে কী করা হয়ে থাকে, আমাদের প্রোগ্রামগুলো তৈরি করা হয়ে থাকে। যেমন আমি এখানে একটা ক্যালকুলেটর তৈরি করব, ক্যালকুলেটরের জন্য আমি সাম ফাংশন তৈরি করলাম, আমি মাল্টিপ্লিকেশন ফাংশন তৈরি করলাম, ডিভিশন ফাংশন তৈরি করলাম, মাল্টিপ্লিকেশন তৈরি করলাম, সাবট্রাকশন তৈরি করলাম। তার প্রত্যেকটা ফাংশনের জন্য ইন্ডিভিজুয়ালি আমি একটা ফাংশন তৈরি করলাম, তাই না? কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি ক্যালকুলেটর নামে একটা কি তৈরি করতে পারি, ক্লাস তৈরি করতে পারি এবং সেই ক্যালকুলেটর ক্লাসের মধ্যে আমরা সাম ফাংশন, সাবট্রাকশন ফাংশন, মাল্টিপ্লিকেশন ফাংশন এবং ডিভিশন ফাংশন এই ধরনের ফাংশনগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, এবং তারপর সেই ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করে সেই ফাংশনগুলোকে আমি কল করে কাজ করতে পারি।
এবং এখানে এখন যদি ক্লাসের ওরিয়েন্টেশন থেকে চিন্তা করি তাহলে প্রত্যেকটা পার্টকে আমার একটা অবজেক্ট বলা হচ্ছে, যে আমি একটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করলাম, অ্যাট্রিবিউটও তার একটা অবজেক্ট, ঠিক আছে। একটা ফাংশন তৈরি করলাম, সেই ফাংশনও তার একটা অবজেক্ট, ঠিক আছে। কিন্তু আমি ক্যালকুলেটর ক্লাসের যখন আমি ক্যালকুলেশনের কাজগুলো করব তখন তার একটা অবজেক্টকে চিন্তা করে, অবজেক্টটা কি আমার টোটাল ক্লাসে তৈরি করছি, কিসের উপর ভিত্তি করে তৈরি করছি, আমার একটা ক্যালকুলেটর আমার একটা অবজেক্ট, তাই না। তার কাজটা কি যোগ বিয়োগ পূরণ ভাগ করা। এবং এই যে ক্লাসটা আমি তৈরি করছি তখন আমার কি ছিল, অবজেক্টকে আমি কনসেপশন রেখে কাজটা করছি না। এবং প্রত্যেকটা অবজেক্টে কি থাকে, একটা বৈশিষ্ট্য থাকে। যেমন এখন ক্যালকুলেটরের আমার নর্মাল ক্যালকুলেটর হতে পারে, তো নর্মাল ক্যালকুলেটরের জন্য আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। সায়েন্টিফিক ক্যালকুলেটরের জন্য ওই তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, তৈরি করলাম, ঠিক আছে। এখন তাহলে এখানে আমি যাই কিছু করতেছি না কেন, সব কিছু করতেছি কি কাকে ঘিরে, একটা অবজেক্টকে ঘিরে। আর অবজেক্টকে ঘিরে যখন আমি কোনো প্রোগ্রামিং করব তখন সেটাকে বলা হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর এই ধরনের প্রোগ্রামিং করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজগুলোকে ইউজ করব সেইগুলোকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস, আর আরেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, আর আরেকটা হচ্ছে বিবি ডট নেট, ভিজুয়াল বেসিক ডট নেট, ঠিক আছে। কিন্তু সি প্রোগ্রামিংয়ে যদি আমি চিন্তা করি তাহলে সামের জন্য একটা ফাংশন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা এক একটা পার্ট, ঠিক আছে। এবং এক্ষেত্রে কোনো অবজেক্টকে আমার কনসেপশনে নিয়ে আসা হয় না, কোনো অবজেক্টকে ঘিরে কোনো প্রোগ্রাম তৈরি করা হয় না। প্রোগ্রাম তৈরি করা হয় কোনো কাজকে ঘিরে, স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে, ঠিক আছে। কী ধরনের কাজ, যোগ যোগ করার জন্য আমি সাম ফাংশন তৈরি করলাম, অর্থাৎ কাজটা কি আমার যোগ, যোগের জন্য আমি সাম ফাংশন তৈরি করলাম। তাহলে এখানে আমি প্রায়োরিটি কাকে বেশি দিচ্ছি, কাজটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। অর্থাৎ কাজকে ঘিরে যখন কোনো কাজকে বেশি প্রায়োরিটি দিয়ে যখন আমি কোনো কোনো ফাংশন তৈরি করব তখন সেই প্রোগ্রামিং স্টাইলটাকে বলা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং। সেম কাজটা জাভা দিয়ে করতে পারি, তবে জাভাকে বলা হয় পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাসের মধ্যে কিছু গলদ আছে, কিন্তু জাভা হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার কারণ হচ্ছে জাভাতে প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা ভেরিয়েবল, প্রত্যেকটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করা হয় জাভার ক্লাসের মধ্যেই। আর সি প্লাস প্লাসে ক্লাস বডির বাইরে মেইন ফাংশনটা থাকে, তার জন্য সি প্লাস প্লাসকে আমরা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি না। জাভাকে এই কারণে বলি কারণ every function will be defined and declared and defined inside the class body of Java programming language, ঠিক আছে। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস বডির মধ্যেই প্রত্যেকটা ফাংশন থাকবে, তার জন্য জাভা প্রোগ্রামিংকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু সি প্লাস প্লাসে মেইন ফাংশনটা ক্লাস বডির বাইরে থাকে, তার জন্য আমরা সি প্লাস প্লাসকে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো না। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ফিচার আছে, যে ফিচারগুলো যেই ল্যাঙ্গুয়েজকে আমি পাবো সেই ল্যাঙ্গুয়েজকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো। তো কী কী অবজেক্ট থাকবে, যেমন ক্লাসের কনসেপ্ট থাকবে, ইনস্ট্যান্সের কনসেপ্ট থাকবে, ইনস্ট্যান্স মানে অবজেক্টের কনসেপ্ট থাকবে, ঠিক আছে। একটা অবজেক্টকে ঘিরে আমার সমস্ত কাজ করা হবে। মেথড থাকবে, মেসেজ থাকবে, মেসেজ পাসিং থাকবে, অ্যাবস্ট্রাকশন থাকবে, ঠিক আছে। অ্যাবস্ট্রাকশন থাকবে, এনক্যাপসুলেশন থাকবে, ইনহেরিটেন্স থাকবে, এবং তারপর পলিমরফিজম থাকবে। তাহলে কয়টা ফিচার পেলাম, ক্লাস, ইনস্ট্যান্স, মেথড, মেসেজিং, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। এই ফিচারগুলো আমি যেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে পাবো সেটাকে বলবো, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাবো সেটাকে বলবো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কখনো আমরা পলিমরফিজমের থিঙ্কিংকে ইমপ্লিমেন্ট করতে পারবো না,
কখনোই আমি ইনহেরিটেন্স করতে পারবো না, কখনোই পারবো না আমি এনক্যাপসুলেশন কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে, কখনো আমি অ্যাবস্ট্রাকশন করতে পারবো না, ঠিক আছে, ক্লাসিক কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করতে পারবো না, এই অবজেক্টের কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করতে পারবো না। তার জন্য আমরা সি প্রোগ্রামিংকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো না, কিন্তু এই সবগুলো ফিচার আমরা পাবো সি প্লাস প্লাস এবং জাভাতে। তার জন্য সি প্লাস প্লাস জাভাকে বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা পরবর্তীতে আসবো, প্রত্যেকের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে। শুধু আমরা এতটুকু জানি কী কী ফিচার থাকবে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ক্লাস থাকবে, ক্লাসের কনসেপ্ট থাকবে, ইনস্ট্যান্স অর্থাৎ অবজেক্টের কনসেপ্ট থাকবে, মেথডের কনসেপ্ট থাকবে, মেসেজিংয়ের কনসেপ্ট থাকবে, অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট থাকবে, এনক্যাপসুলেশনের কনসেপ্ট থাকবে, ইনহেরিটেন্সের কনসেপ্ট থাকবে, তারপর পলিমরফিজমের কনসেপ্ট থাকবে। এবং এই কনসেপ্টগুলো যখন আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাবো তখন সেটাকে বলবো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখব ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সবচেয়ে বড় যেই পার্থক্যটা সেটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লার্জ প্রোগ্রামকে অনেকগুলো স্মলার প্রোগ্রামে অর্থাৎ বিভক্ত করা হয় এবং প্রত্যেকটা সেগমেন্ট প্রত্যেকটা পার্টকে বলা হচ্ছে এক একটা সেগমেন্ট, আর সেগমেন্টকে আমরা ফাংশনও বলে থাকি। পার্থক্য বলতেছি। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কোনো কাজের উপর ভিত্তি করে প্রোগ্রাম রাইট করা হয়ে থাকে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করা হয়ে থাকে, কোনো অবজেক্টকে কনসেপশনে রেখে অবজেক্টের উপর ভিত্তি করে আমার কোনো প্রোগ্রাম রাইট করা হয়ে থাকে। এবং এখানে ক্লাসের কনসেপ্ট থাকবে এবং একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ওই একটা অবজেক্টের অ্যাট্রিবিউটগুলো থাকবে এবং ফাংশনগুলো ডিফাইন করা থাকবে। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে রিইউজেবিলিটিটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, অর্থাৎ একটা ক্লাসে আমি একবার একটা কোড লিখব, ইনস্ট্রাকশনগুলো লিখব এবং অন্যান্য ক্লাসগুলোতে সেই ইনহেরিটেন্স কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করে আমরা সেম কোডগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো, আবার কোডগুলো লেখা ছাড়াই, ঠিক আছে। এতে কি আমি একবার ইনস্ট্রাকশনগুলো লিখে বারবার ইউজ করতে পারতেছি, এটা আমাদের রিইউজেবিলিটির কনসেপ্ট আমরা পাবো। আর আরেকটা হচ্ছে এখানে আমরা এনক্যাপসুলেশনের মাধ্যমে কি করতে পারবো, ডাটা হাইড করে রাখতে পারবো, যার ফলে আমরা এক্সটার্নাল কোনো প্রোগ্রামকে আমাদের প্রোগ্রামকে এক্সটার্নাল কোনো প্রোগ্রাম এর অ্যাক্সেস থেকে বিরত রাখতে পারবো। এতে আমাদের কি পাবে, সিকিউরিটি বৃদ্ধি পাবে, যেটা আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে পারবো না। তার জন্য স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা সিকিউরিটি কম, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা সিকিউরিটি হাইলি স্ট্রং। এখানে বলতেছে ফাংশনস আর নট ডিপেন্ডেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ফাংশনগুলো কি ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, একটা ফাংশন আরেকটা ফাংশনের উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে কি ফাংশনগুলো একটা ফাংশন আরেকটা ফাংশনের উপর ডিপেন্ডেন্ট, একটা ফাংশনকে আরেকটা ফাংশনের মধ্যে আমাদের কল করতে হয়, যদি কল না করি তাহলে কাজ করবে না। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ফাংশনগুলো কি স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। আর রিইউজেবিলিটিটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে কি রিইউজেবিলিটিটাকে ইমপ্লিমেন্ট করতে পারি না। আমি আরেকটা ডেফিনেশন বলি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ মেথড অফ প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিংয়ের একটা পদ্ধতি, হোয়ার এ সিস্টেম ইজ কনসিডার্ড অ্যাজ এ কালেকশন অফ অবজেক্ট, যেখানে সিস্টেমটা বিবেচিত হয় ওই অনেকগুলো অবজেক্টকে নিয়ে, ঠিক আছে। অর্থাৎ আমি এই কথাগুলো আগে বলছি, অবজেক্টকে ওই অনেকগুলো অবজেক্টকে সমষ্টিতভাবে আমরা কি করতে পারি, একটা সিস্টেম তৈরি করতে পারি। এবং সেই সিস্টেম তৈরি করার জন্য এই যখন অবজেক্টকে বেশি প্রায়োরিটি দিয়ে অবজেক্টের কনসেপশনের উপর ভিত্তি করে আমরা প্রোগ্রামটা তৈরি করব, তখন সেটাকে বলা হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।
দ্যাট ইন্টারেক্ট টুগেদার টু অ্যাকমপ্লিশ সার্টেন টাস্ক। অর্থাৎ নির্দিষ্ট একটা কাজ সমাধান করার জন্য আমরা যখন অনেকগুলো অবজেক্টকে ধারণায় রেখে অবজেক্টের উপর ভিত্তি করে একটা সিস্টেম তৈরি করব, একটা সফটওয়্যার তৈরি করব, একটা প্রোগ্রাম তৈরি করব, তখন সেই প্রোগ্রামিং মেথডকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ক্লিয়ার? এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে অবজেক্টের ধারণাটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। অবজেক্টস আর এন্টিটিস দ্যাট এনক্যাপসুলেট ডাটা অ্যান্ড প্রসিডিউরস দ্যাট অপারেট অন দ্য ডাটা। তো অবজেক্ট কাকে বলে? অবজেক্ট কাকে বলবে? অবজেক্টস আর ইনস্ট্যান্স অফ এ ক্লাস। অবজেক্টটা হচ্ছে ক্লাসের একটা ইনস্ট্যান্স দ্যাট ইন্টারেক্ট উইথ ইচ আদার অ্যাট রান টাইম। এবং এই অবজেক্টগুলো কি একটা আরেকটার সাথে কি ইন্টারেক্ট করতে পারবে। ইন অবস অবজেক্টস আর ডিক্লেয়ার্ড অ্যাট এন্ড অফ দ্য ক্লাস ডেফিনেশন। তো এখানে দেখো, এইখানে আমরা কিউব নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছি, তাই না? ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে কিউব নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছি। এই ক্লাসের মধ্যে আমাদের যে এই যে প্রয়োজনীয় ফাংশনগুলো, এইটা একটা ফাংশন, শো একটা ফাংশন, ঠিক আছে? আর এখানে যে ভেরিয়েবলগুলো আছে, ভেরিয়েবলগুলো হচ্ছে কি এক একটা ওই অ্যাট্রিবিউট। আর এই ফাংশনগুলোকে কি বলা হচ্ছে? এক একটা মেথড। এবং এখানে যে আমার মেথড এবং অ্যাট্রিবিউটগুলো ডিক্লেয়ার করা হচ্ছে কোথায়? এই ক্লাসের মধ্যেই, তাই না? কিন্তু আমাদের সি প্রোগ্রামিংয়ে কি করা হয়? এই ধরনের কোনো ক্লাসের কনসেপ্ট থাকবে না। ক্লিয়ার? এই এ নামে একটা অবজেক্ট থাকবে, এ নামে একটা অবজেক্ট থাকবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা অবজেক্ট থাকবে, সরি ফাংশন থাকবে। এবং সেই ফাংশনকে কল করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কাজটা করব। এবং এই ক্লাসের ক্লাসের এই একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হচ্ছে এখানে, এবং সেই অবজেক্ট দিয়ে সেই ক্লাসের মেম্বার ফাংশনগুলোকে কল করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে কি দেখলাম আমরা? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা ক্লাস তৈরি করা হবে এবং ক্লাস বডির মধ্যেই তার ফাংশনগুলো থাকবে এবং তার অ্যাট্রিবিউটগুলো থাকবে, এবং মেইন ফাংশনের মধ্যে সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হবে এবং সেই অবজেক্ট দিয়ে কি করা হচ্ছে? সেই ক্লাসের মেম্বার ভেরিয়েবল, মেম্বার ফাংশনগুলোকে কল করা হচ্ছে। তো এখানে কিউব ক্লাসের অবজেক্ট হচ্ছে এক্স। ঠিক আছে? এখন এই এক্স দিয়ে কি কিউব শো ফাংশনকে আমরা কল করতেছি না? কিন্তু এই শো ফাংশনটা কার? এই কিউব ক্লাসের মধ্যে ডিফাইন করা না? ঠিক আছে? তাহলে এখানে এই অবজেক্টটা হচ্ছে এই কিউব ক্লাসের একটা ইনস্ট্যান্স, এবং কোনো ক্লাসে ইনস্ট্যান্সকে বলতেছি আমরা অবজেক্ট। এবং এই অবজেক্ট যতক্ষণ পর্যন্ত আমরা তৈরি না করব ততক্ষণ পর্যন্ত আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কোনো ফাংশনকে কল করতে পারবো না, কোনো প্রপার্টিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তাহলে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কাকে বেশি? অবজেক্টকে বেশি। এবং একটা অবজেক্টকে কনসেপশনে রেখেই আমার টোটাল প্রোগ্রামটা রাইট করা হচ্ছে। আর কোনো অবজেক্টকে ঘিরে যখন কোনো প্রোগ্রাম রাইট করব তখন সেই প্রোগ্রামিং মেথডটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং এই ধরনের প্রোগ্রাম রাইট করার জন্য আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন C++।